টমাস আলভা এডিসন। প্রচলিত অর্থে বিজ্ঞানী বলতে যা বোঝায় টমাস আলভা এডিসন সেই ধরনের বিজ্ঞানী নন। তিনি ছিলেন যন্ত্রবিদ। আধুনিক যন্ত্র সভ্যতায় প্রতিদিন আমরা যে সুফল অনুভব করছি, প্রকৃতপক্ষে তিনি তার প্রতিকৃত। তার আবিষ্কৃত প্রতিটি যন্ত্রই আজ মানব জীবনের সাথে একাত্ম হয়ে আছে। তাদের বাদ দিয়ে আমরা আমাদের জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারি না। যখনই আমরা কোনো ইলেকট্রিক লাইট জ্বালাই, টেলিফোন তুলে অন্যের সাথে কথা বলি, অথবা গ্রামোফোনে রেকর্ড বসিয়ে সুরের মূর্ছনায় মুগ্ধ হই, কিংবা সিনেমা হলে গিয়ে ছবি দেখি, তখনই কল্পনা করতে পারি না এই সমস্ত একজন মানুষের সৃষ্টি। গত শতাব্দীতে যে যান্ত্রিক সভ্যতার সূচনা হয়েছিল, এডিসনকে বলা যেতে পারে সেই সভ্যতার জনক। এডিসনের জন্ম 1847 সালে 11 ফেব্রুয়ারি কানাডার মিলানে। তার পিতা ছিলেন ওলন্দাজ বংশোদ্ভূত। কয়েক পুরুষ আগে এডিসন পরিবার হল্যান্ড ত্যাগ করে আমেরিকায় এসে আশ্রয় নেন। কিছুদিন পর তারা আমেরিকা ত্যাগ করে কানাডায় এসে বসবাস শুরু করেন। এডিসনের পিতার আর্থিক সচ্ছলতার জন্য ছেলেবেলার দিনগুলো আনন্দে কেটেছিল। 7 বছর বয়সে এডিসনের পিতা মিচিগানের অন্তর্গত পোর্ট হারার নামে একটা শহরে নতুন করে বসবাস শুরু করেন। এখানে এসে স্কুলে ভর্তি হলেন এডিসন। ছেলেবেলা থেকেই অসম্ভব মেধাবী ছিলেন তিনি, কিন্তু স্কুলের বাধা পাঠ্যসূচি তার কাছে খুব ক্লান্তিকর মনে হতো। তাই ক্লাসে ছিলেন সকলের পেছনের ছাত্র। ক্লাসে বসে খোলা জানলা দিয়ে বাইরের মুক্ত প্রকৃতির দিকে চেয়ে থাকতে থাকতে প্রায় আনমনা হয়ে যেতেন। শিক্ষকরা অভিযোগ করতেন এই ছেলের পড়াশোনা কোনো মন নেই। শিক্ষকদের কথা শুনে মনে মনে ক্ষুব্ধ হতেন এডিসনের মা। ছোট ছেলের প্রতি তার বরাবরই দুর্বলতা ছিল। তার মনে হতো এই ছেলে একদিন বিখ্যাত হবেই। স্কুল থেকে ছাড়িয়ে আনলেন এডিসনকে। শেষ হলো এডিসনের 3 মাসের স্কুল জীবন। এই পরবর্তীকালে আর কোনোদিন স্কুলে যাননি। এডিসন মায়ের কাছেই পড়াশোনা শুরু করলেন। ছেলেবেলা থেকে এডিসনের ঝোঁক ছিল পারিপার্শ্বিক যা কিছু আছে, যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, তা নিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বার করতে পারেন কিনা দেখবার জন্য ঘরের এক কোণে ডিম সাজিয়ে বসে পড়লেন। কয়েক বছর পর কিশোর এডিসন পরীক্ষা নিরীক্ষা করবার জন্য একটা ছোট ল্যাবরেটরি তৈরি করে ফেললেন তার বাড়ির নিচের তলার একটা ঘরে। ল্যাবরেটরির যন্ত্রপাতি বলতে ছিল কিছু ভাঙা বাক্স, কিছু শিশি বোতল, ফেলে দেওয়া কিছু লোহার তার, আর এখান ওখান থেকে কুড়িয়ে আনা যন্ত্রপাতির টুকরো। অল্প কিছুদিন যেতেই তিনি বুঝতে পারলেন হাতে কলমে পরীক্ষার জন্য প্রয়োজন যন্ত্রপাতি আর নানান জিনিসপত্রের। বাবার আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অর্থ ছাড়া তো কোনো পরীক্ষার কাজই চালানো সম্ভব নয়। এডিসন স্থির করলেন তিনি কাজ করে অর্থ সংগ্রহ করবেন। 13 বছরের ছেলে চাকরি করবে। বাবা মা দুজনই তো অবাক। কিন্তু এডিসন জেদ ধরে রইলেন, একঘেয়ে ছেলে একবার যা স্থির করবে কোনোভাবে তার নড়চড় হবে না। অজ্ঞতা মত দিতে এলো এডিসনের বাবা মাকে। কিন্তু 13 বছরের ছেলেকে কাজ দিবে কে? অনেক খোঁজাখুঁজির পর খবরের কাগজ ফেরি করার কাজ পাওয়া গেল। ট্রেনে পোর্ট হরন স্টেশন থেকে ডেট্রয়েট স্টেশনের মধ্যে যাত্রীদের কাছে খবরের কাগজ বিক্রি করতে হবে। বিক্রির উপর কমিশন। আরও কিছু বেশি আয় করবার জন্য এডিসন খবরের কাগজের সাথে চকলেট বাদামও রেখে দিতেন। কয়েক মাসের মধ্যেই বেশ কিছু অর্থ সংগ্রহ করে ফেললেন। এই সময় এডিসন সংবাদ পেলেন একটি ছোট ছাপাখানা কম দামে বিক্রি হচ্ছে। সামান্য যে অর্থ জমিয়েছিলেন তাই দিয়ে ছাপাখানা যন্ত্রপাতি কিনে ফেললেন। এবার নিজে একটি পত্রিকা বার করে ফেললেন। সংবাদ জোগাড় করা, সম্পাদনা করা, ছাপানো, বিক্রি করা সমস্ত কাজ তিনি একাই করতেন। অল্প দিনেই তার কাগজের বিক্রির সংখ্যা বেড়ে গেল। 1 বছরের মধ্যে তার লাভ হলো $100। তখন তার বয়স 15 বছর। স্টেশনে ঘোরাঘুরি করতে করতে অনেক রেল কর্মচারীর সাথে আলাপ পরিচয় হয়ে গিয়েছিল। সমস্ত বিষয় ছিল তার অদম্য কৌতূহল। একদিন এডিসন মাউন্ট ক্রিসেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছেন। এমন সময় তার চোখে পড়ল একটি ছেলে লাইনের উপর খেলা করছে। দূরে একটি ওয়াগন এগিয়ে আসছে। ছেলেটির সেদিকে নজর নেই।
আসন্ন বিপদ বুঝতে পেরে হাতের কাগজ ফেলে দিয়ে এডিসন ঝাঁপিয়ে পড়লেন লাইনের উপর। ছেলেটিকে তুলে নিয়ে লাইন থেকে নিচে নেমে এলেন। ছেলেটি স্টেশন মাস্টারের একমাত্র পুত্র। কৃতজ্ঞ স্টেশন মাস্টার যখন এডিসনকে পুরস্কার দিতে চাইলেন, এডিসন টেলিগ্রাফি শেখবার ইচ্ছা প্রকাশ করলেন। সানন্দে রাজি হলেন স্টেশন মাস্টার। কয়েক মাসের মধ্যেই নিজের অসাধারণ মেধার মোটামুটিভাবে টেলিগ্রাফি শিখে নিলেন। সেই সঙ্গে সাংকেতিক লিপি ও তার অর্থ বুঝে নিতে সক্ষম হলেন। স্টেশন আর রেলগাড়ি হয়ে উঠল এডিসনের ঘর সংসার। এখানেই তার দিন রাতের বেশিরভাগ সময় কাটত। নিজের ইচ্ছাকে পুরোপুরি কাজে লাগাবার জন্য ট্রেনের মাল রাখবার একটি ছোট ল্যাবরেটরি গড়ে তোলেন। কাগজ বিক্রির ফাঁকে যতটুকু সময় পেতেন এখানে গবেষণার কাজ করতেন। একদিন চলন্ত ট্রেনে তার হাত থেকে এক টুকরো আগুন ছিটকে পড়ল কম্পার্টমেন্টের মেঝেতে। সাথে সাথে আগুন জ্বলে উঠল। বহু কষ্টে আগুন নেভানো হলো, কিন্তু কন্ট্রাক্টররা রাগে ফেটে পড়ল। পরে স্টেশনে আসতেই ল্যাবরেটরির সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে এডিসনের কানের উপর এক ঘুষি মেরে তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দিলেন। সে আঘাতের ফলে সমস্ত জীবন কানে কম শুনতেন এডিসন। এবার শুরু হলো তার নতুন এক জীবন। স্টাফোর্ড জংশনে রাত্রিবেলায় ট্রেন ছাড়বার সিগন্যাল দেওয়ার কাজ পেলেন। রাত জেগে কাজ করতে হতো, আর দিনের বেলায় সামান্য কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে নিজে তৈরি করলেন, যেটি আপনা থেকে নির্দিষ্ট সময়ে সিগন্যাল দিত। এক জায়গায় বেশি দিন কাজ করবার অভ্যাস ছিল না এডিসনের। বোস্টন শহরে টেলিগ্রাফ অফিসে অপারেটরের কাজ নিলেন, কিন্তু প্রচলিত কলাকৌশল কখনো সন্তুষ্ট হতেন না এডিসন। প্রতি মুহূর্তে তিনি চিন্তা করতেন নতুন কোনো কৌশল উদ্ভাবন করতে, যা আরও বেশি উন্নত আর সহজ। এডিসন যেখানে চাকরি করতেন সে অফিস জুড়ে ইঁদুরের ভীষণ উৎপাত। মাঝে মাঝেই তারা যন্ত্রপাতির মধ্যে ঢুকে পড়ে কার্যক্রমের ব্যাঘাত ঘটাত। এডিসন একটি যন্ত্র বার করলেন যাতে সহজে ইঁদুরের ধ্বংস করা যায়। এছাড়াও টেলিগ্রাফ ব্যবস্থার উন্নতির জন্য আরও কিছু যন্ত্রপাতি উদ্ভাবন করলেন, কিন্তু তাতে কারোই দৃষ্টি আকর্ষণ করতে পারলেন না। 1869 সালে যখন তিনি বোস্টনে চাকরি করছেন তখন একটি যন্ত্র আবিষ্কার করলেন যা দিয়ে ভোল্ট গণনা করা যায়। এই যন্ত্রের প্যাটেন্ট পাবার জন্য তিনি আবেদন করলেন। এই যন্ত্রের গুণাগুণ বিবেচনা করে উদ্ভাবক হিসাবে তাকে প্যাটেন্ট দেওয়া হলো। এই প্যাটেন্ট এডিসনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। তিনি স্থির করলেন যা কিছু প্রত্যক্ষভাবে মানুষের ব্যবহার্য হিসাবে গণ্য হয় শুধুমাত্র তেমন জিনিসই তৈরি করবেন। সমস্ত জীবনেই তিনি এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। বোস্টন শহর আর ভালো লাগছিল না। সেখানকার কাজ ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন নিউ ইয়র্কে। হাতে একটি পয়সা নেই, দুদিন প্রায় কিছু খাওয়া হয়নি। কোথায় যাবেন, কি করবেন কিছুই জানেন না। এমন সময় আলাপ হলো এক অল্প বয়সী টেলিগ্রাফ অপারেটরের সাথে, যে এডিসনকে $1 ধার দিয়ে গোল্ড ইন্ডিকেটর কোম্পানির ব্যাটারি ঘরে থাকার ব্যবস্থা করে দিল। দুদিন সেখানে কেটে গেল। তৃতীয় দিন এডিসনের নজর পড়ল অফিসের ট্রান্সমিটারটি খারাপ হয়ে গিয়েছে। অফিসের ম্যানেজার কর্মচারী বহু চেষ্টা করে যন্ত্রটি ঠিক করতে পারছে না। কিছুক্ষণ লক্ষ্য করতেই যন্ত্রটি খারাপ হওয়ার কারণ বুঝতে অসুবিধা হলো না এডিসনের। ম্যানেজারের অনুমতি নিয়ে অল্পক্ষণের মধ্যে ট্রান্সমিটারটি ঠিক করে দিলেন। ম্যানেজার খুশি হয়ে তখনই তাকে কারখানার ফরম্যান হিসাবে চাকরি দিলেন। তার মাইনে ঠিক হলো $300। কিছুদিনের মধ্যে নিজের যোগ্যতার ম্যানেজার পদে উন্নত হলেন। ম্যানেজার হিসেবে যে অর্থ পেতেন এডিসন, তা দিয়ে নিজের প্রয়োজনীয় নানান যন্ত্রপাতি কিনে গবেষণার কাজ করতেন। গোল্ড ইন্ডিকেটর কোম্পানি টেলিগ্রাফের জন্য এক ধরনের যন্ত্র তৈরি করতে, যার ফিতের উপর সংবাদ লেখা হতো। এডিসনের মনে হতো বর্তমান ব্যবস্থার চেয়ে আরও উন্নত ধরনের যন্ত্র তৈরি করা সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন পরীক্ষা নিরীক্ষার। চাকরিতে ইস্তফা দিলেন এডিসন। কয়েক মাস নিরলস পরিশ্রমের পর উদ্ভাবন করলেন এক নতুন যন্ত্র, যা আগের চেয়ে অনেক উন্নত আর উৎপাদন ব্যয় কম। এডিসন যন্ত্রটি নিয়ে গেলেন গোল্ড ইন্ডিকেটর কোম্পানির মালিকের কাছে। যন্ত্রটি পরীক্ষা করে খুশি হলেন কোম্পানির মালিক। এডিসনকে জিজ্ঞাসা করলেন কত দামে সে যন্ত্রটি বিক্রি করতে চায়। এডিসন দ্বিধাগ্রস্তভাবে বললেন, যদি $5,000 দাম বেশি বলে মনে হয়, আবার 3,000 খুব কম হয়, তবে কোম্পানির স্থির করুক তারা কী দামে যন্ত্রটি কিনবে। কোম্পানির মালিক এডিসনকে $40,000 দিয়ে বললেন, আশা করি আমরা আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি।
বিষয়ে হতবাক হয়ে গেলেন এডিসন। এই অর্থ এডিসনের জীবনে এক পরিবর্তন নিয়ে এলো। এতদিন তিনি অন্যের অধীনস্থ হয়ে কাজ করতেন, সেখানে নতুন কিছু উদ্ভাবন করবার জন্য স্বাধীনভাবে কাজ করবার সুযোগ ছিল না। এডিসন স্থির করলেন তিনি একটি কারখানা স্থাপন করবেন। কয়েক মাসের চেষ্টায় নিউ জার্সিতে তৈরি হয় কারখানা। মনোমতো কিছু পরিশ্রমী বুদ্ধিমান কর্মচারী পেতে বিলম্ব হলো না। এডিসন হলেন তাদের মধ্যমণি। দিবারাত্র সেখানে কাজ চলত। রাত্রে মাত্র কয়েক ঘন্টা বিশ্রাম নিতেন এডিসন। বাকি সমস্ত সময় কর্মচারীদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে চলতেন। অনেকে জিজ্ঞাসা করতো এই কারখানায় কি উৎপাদন হয়। এডিসন জবাব দিতেন, অন্যের কারখানায় যা উৎপাদন হয় এখানে তাই তৈরি হয়। প্রকৃতপক্ষে তার কারখানাটি ছিল একটি গবেষণাগার। কয়েক বছরের মধ্যে তিনি প্রায় 100টির বেশি নতুন জিনিস উদ্ভাবন করে তার প্যাটেন্ট নিলেন। এই সমস্ত প্যাটেন্ট বিক্রি করে হাতে অর্থ আসতে আরম্ভ করলো। ইতিমধ্যে বিবাহ করেছেন এডিসন। তার স্ত্রীর নাম মেরি স্টেলওয়েল। মেরি এডিসনের কারখানায় তার সহকর্মী হিসাবে কাজ করতেন। মেরি ছিলেন যেমন দক্ষ তেমনি বুদ্ধিমতী। একদিন ঘরের মধ্যে কাজ করেছিলেন এডিসন আর মেরি। সামনে বিশাল কাঠের টেবিলে দুজনে টেবিলের দুপ্রান্তে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এডিসন মেরির দিকে তাকিয়ে পকেট থেকে একটি মুদ্রা বার করলেন। তারপর টেলিগ্রাফ পাঠাবার জন্য যে সাংকেতিক ধ্বনির ব্যবহার করা হয়, টেবিলে মুদ্রা দিয়ে আঘাত করে সেই সাংকেতিক ধ্বনি বললেন মেরি। মেরিও সাংকেতিক লিপি জানতেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করছেন? এডিসন টেবিলের উপর মুদ্রার ধ্বনি তুলে বললেন, তুমি কি আমাকে বিবাহ করতে চাও? মেরির মুখ লজ্জায় আভায় রাঙা হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সাংকেতিক বার্তায় বললেন, আপনাকে পেলে আমি সুখী হব। অল্প কয়েকদিন পরেই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মেরি শুধু এডিসনের স্ত্রী ছিলেন না, ছিলেন তার যোগ্য সহধর্মিণী। এডিসনের সাফল্যের পেছনে তার ভূমিকাও কম নয়। 1884 সালে মেরির মৃত্যু হয়। তখন তিনি 3 সন্তানের জননী। মেরির মৃত্যুর 2 বছরের পর এডিসন মিনা মিলারকে বিবাহ করলেন। কিন্তু জীবনের এই পর্বে তার সৃজনী শক্তি আশ্চর্যজনকভাবে হ্রাস পেয়েছিল। নিজের কারখানায় কাজ করতে করতে পুনরায় আকৃষ্ট হলেন টেলিগ্রাফির দিকে। অল্প দিনেই তৈরি হলো ডুপ্লেক্স টেলিগ্রাফ পদ্ধতি। এর সাহায্যে দুটি বার্তা একই সাথে একই তারের মধ্যে দিয়ে দুই দিকে পাঠানো সম্ভব। এরপরে একই সময়ে তারের মধ্য দিয়ে একাধিক বার্তা প্রেরণ করতে সক্ষম হলেন। এই পদ্ধতির সাহায্যে টেলিগ্রাফ ব্যবস্থার শুধু যে অসাধারণ উন্নতি করতে সক্ষম হলেন তাই নয়, খরচও কয়েক গুণ হ্রাস পেল। 1876 সালে এডিসন তার নতুন কারখানা স্থাপন করলেন মেনলো পার্কে। এখানে একদিকে তার গবেষণাগার, অন্যদিকে কারখানা। এই মেনলো পার্কে এডিসনের প্রথম উল্লেখযোগ্য আবিষ্কার টেলিফোন ব্যবস্থার আধুনিকরণ। টেলিফোন আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে তার একাধিক সমস্যা দেখা দিয়েছিল। এডিসনকে অনুরোধ করা হলো টেলিফোন ব্যবস্থা উন্নতির সাধন করবার জন্য। এডিসন কয়েক মাসের চেষ্টা তৈরি করলেন কার্বন ট্রান্সমিটার। এতে গ্রাহকদের প্রতিটি কথা স্পষ্ট আর পরিষ্কারভাবে শোনা গেল। এডিসনের খ্যাতি সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। টেলিফোন যন্ত্র দিয়ে এখন এডিসন কাজ করতেন, তখন প্রায় তার মনে হতো যদি এমন কোনো যন্ত্র উদ্ভাবন করা যায় যার দ্বারা মানুষের কথাকে যন্ত্রের মধ্যে ধরে রাখা সম্ভব, তাহলে এক যুগান্তর সৃষ্টি হবে। টেলিফোনের কাজ শেষ করে তিনি এই বিষয় নিয়ে শুরু করলেন। 1877 সালে বছর শেষ হয়ে এসেছে। একদিন এডিসন তার এক কর্মচারীকে একটি স্কেচ দেখে মডেল তৈরি করতে বললেন। কর্মচারীটি বহুক্ষণ চেষ্টা করেও মডেলটি তৈরি করতে পারল না। এডিসন কারখানার ফরম্যানের উপর দায়িত্ব দিলেন। ফরম্যান কিছুক্ষণ স্কেচটি নাড়াচাড়া করে বলল, এই মডেল তৈরি করা অসম্ভব। এবার নিজে কাজে হাত দিলেন এডিসন। তিনি মেশিনটি তৈরি করে তার গায়ে ফয়েলের একটি মোড়ক জড়িয়ে দিলেন। তারপর হ্যান্ডেলটা ধরে নাড়াতে নাড়াতে একটা নলের সামনে মুখ রেখে একটা ছড়া বললেন, মেরির একটা ভেড়া আছে। তারপর আবার যন্ত্রটার হাতল ঘোরাতেই এডিসনের কণ্ঠস্বর ভেসে উঠল যন্ত্রের মধ্যে,
যদিও অস্পষ্ট, কিন্তু মনে মনে উল্লসিত হয়ে উঠলেন এডিসন। কয়েকদিন চেষ্টা যন্ত্রটির নতুন রূপ দিলেন এডিসন। তারপর তাকে ধরা পড়ল এডিসনের কথা মেরির কবিতা। সৃষ্টি হলো মনোগ্রাফ, যা আধুনিক কালের গ্রামোফোন রেকর্ড। তখন এডিসনের বয়স মাত্র 23 বছর। সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক। চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়ল, মেনলো পার্কের জাদুকর। শুধু মানুষের মুখে নয়, বিভিন্ন পত্রিকাতেও এই নামে তাকে ডাকা হতো। একবার এক পত্রিকায় তার সম্বন্ধে একটি প্রবন্ধে বলা হয়েছিল, এক মহান বিজ্ঞানী। এডিসন প্রবন্ধটি পড়ে বললেন, আমি বিজ্ঞানী নই, আমি একজন উদ্ভাবক। বিজ্ঞানী হচ্ছেন মাইকেল ফ্যারাডে। তিনি অর্থের জন্য কাজ করেন না, কিন্তু আমি করি। প্রতিটি কাজকে বিচার করি তার অর্থর মূল্য দিয়ে। যে কাজে উপযুক্ত অর্থ পাবার সম্ভাবনা নেই, সেই কাজে আমি আগ্রহ প্রকাশ করি না। প্রকৃতপক্ষে অর্থ নিয়ে নিজের উদ্ভাবিত যন্ত্র বিক্রি করলেও যখন তিনি নিজের গবেষণাগারে কিংবা কারখানায় কাজ করতেন, তখন তিনি বিজ্ঞানীর মতোই নিজের সাধনায় নিমগ্ন থাকতেন। তার সাধনার বিষয় ছিল যেমন বহু বিচিত্র, তেমনিও ব্যাপার। একবার হেনরি ফোর্ড ও টমাস আলভা এডিসন একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিশিষ্ট অতিথিদের জন্য খাতা ছিল। তাতে প্রত্যেকের জন্য 3টি লাইন লেখা ছিল। প্রথম বাড়ির ঠিকানা, দ্বিতীয় পেশা, তৃতীয় কোনো বিষয়ে আগ্রহ আছে। এডিসন প্রথম 2টি লাইনে শেষ করে তৃতীয় লাইনে লিখলেন সর্ববিষয়ে। এতদিন মানুষের শ্রবণ যন্ত্র নিয়ে ছিল তার কাজ কারবার। এবার মনে হলো ইলেকট্রিক কারেন্টকে কাজে লাগিয়ে আলো জ্বালাবেন। তখন অবশ্য এক ধরনের বৈদ্যুতিক আলো ছিল, কিন্তু তা ব্যবহার উপযোগী ছিল না। এডিসনের মনে হলো ইলেকট্রিক কারেন্টকে বিভক্ত করার প্রয়োজন, কারণ তা না হলে একই লাইনে একাধিক আলো জ্বালানো সম্ভব নয়। বিজ্ঞানীরা এডিসনের অভিমতকে অসম্ভব বলে বাতিল করে দিল। কোনো কিছুতেই পিছিয়ে পড়ার মানুষ ছিলেন না এডিসন। তিনি তার দক্ষ 50 জন কর্মচারী নিয়ে কাজ শুরু করলেন। প্রথমেই তিনি এমন একটি ধাতুর সন্ধান করেছিলেন যার মধ্যে কারেন্ট প্রবাহিত করলে উজ্জ্বল আলো বিকিরণ করে। তিনি বিভিন্ন রকমের ধাতু নিয়ে 1600 রকমের পরীক্ষা করলেন। এ প্রসঙ্গে তিনি লিখেছিলেন, আমি ইলেকট্রিক লাইট সম্বন্ধে যে 3000 তথ্য খাড়া করেছি তাদের অধিকাংশ সঠিক, কিন্তু মাত্র 2টি ক্ষেত্রে আমি সম্পূর্ণ নির্ভুল। কিন্তু সমস্যা দেখা দিল কার্বন ফিলামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আর এই ফিলামেন্টের মধ্য দিয়েই আলো বিকিরণ করবে। দীর্ঘ প্রচেষ্টার পর তৈরি হলো কার্বন ফিলামেন্ট। এডিসন নিজেই লিখেছেন সেই চরমপ্রদ কাহিনী। ফিলামেন্ট তৈরি হওয়ার পর তাকে কাঁচ তৈরির কারখানায় নিয়ে যেতে হবে। ব্যাচিলভের হাতে কার্বনের ফিলামেন্ট কারখানায় নিয়ে যেতে হবে। পেছনে আমি এমনভাবে দুজনে চলছি, মনে হচ্ছে যেন কোনো মহামূল্যবান সম্পত্তি নিয়ে যাচ্ছি। কাচের কারখানায় সবেমাত্র পা দিয়েছি। সম্ভবত অতি সতর্কতার জন্যই হাত থেকে ফিলামেন্টটি মাটিতে পড়ে 2 টুকরা হয়ে গেল। হতাশ মনে ল্যাবরেটরিতে ফিরে গেলাম। নতুন ফিলামেন্ট তৈরি করে আবার চললাম কাচ কারখানায়। কপাল মন্দ, এবার এক স্বর্ণকারের হাতে স্ক্রু ড্রাইভার পড়ে ভেঙে টুকরো হয়ে গেল। আবার ফিরে গেলাম। রাত হবার আগে নতুন একটা কার্বন নিয়ে এসে বাল্বের মধ্যে ঢোকালাম। বাল্বের মুখ বন্ধ করা হলো, তারপর কারেন্ট দেওয়া হলো। মুহূর্তেই চোখের সামনে জ্বলে উঠল বৈদ্যুতিক বাতি। প্রথম বৈদ্যুতিক বাতিতে প্রায় 40 ঘন্টা জ্বলেছিল। দিনটা ছিল 21শে অক্টোবর 1879 সাল। এডিসন সেদিন কল্পনা করতে পারেনি তার সৃষ্টি আলো এতদিন পৃথিবীর সমস্ত ঘৃণার অন্ধকার দূর করবে। প্রথমে তিনি শুধুমাত্র বাল্বের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এরপর প্রয়োজন দেখা দিল সমগ্র বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি সাধন করা। এডিসন নতুন এক ধরনের ডায়নামো তৈরি করলেন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জেনারেটর থেকে শুরু করে ল্যাম্প তৈরি করা পর্যন্ত তাকে জ্বালানোর উপায় বার করা সমস্তই তার উদ্ভাবন। যখন নিউ ইয়র্কে প্রথম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র গড়ে উঠল, এডিসন ছিলেন একাধারে তার সুপারিনটেন্ডেন্ট, তার ফরম্যান, এমনকি তার মজদুর। এত কাজের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েও কখনো বিব্রত বোধ করতেন না।
আসলে দিনরাতের প্রতিটি মুহূর্তে তিনি কাজে লাগাতে চান। অকারণ বিশ্রাম, হাসি আমোদ সময় কাটাতে চাইতেন না। একদিন একটি নিয়মিত নিমন্ত্রিত বাড়িতে গিয়েছিলেন তিনি। গৃহকর্তা বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন। লোকজনের ভিড়ে কিছুক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়লেন অ্যাডিসন। আর অপেক্ষা না করে ফিরে যাওয়ার জন্য বাইরের দরজার সামনে আসতে গৃহকর্তার সাথে সাক্ষাৎ হলো। অ্যাডিসনকে দেখা মাত্রই তিনি বললেন, আপনি এসেছেন দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এখন আপনি কি নিয়ে কাজ করছেন? অ্যাডিসন সাথে সাথে বললেন, কি করে আমি বার হতে পারি তাই নিয়ে। 1847 সালে অ্যাডিসন তার বিখ্যাত ম্যানলো পার্ক ছেড়ে ওয়েস্ট অরেঞ্জ এলেন। এই সময় তিনি শব্দের গতির মতো কিভাবে ছবির গতি আনা যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করছিলেন। মাত্র 2 বছরের মধ্যে তিনি উদ্ভাবন করলেন কিনেটোগ্রাফ, যা গতিশীল ছবি তোলবার জন্য প্রথম ক্যামেরা। যখন আমেরিকাতে বাণিজ্যিকভাবে ছায়াছবি নির্মাণের কাজ শুরু করার ভাবনা চিন্তা চলছিল, তখন সিনেমার প্রয়োজনীয় সব জিনিসই উদ্ভাবন করে ফেলেছিলেন অ্যাডিসন। প্রথম অবস্থায় সিনেমা ছিল নির্বাক। 1922 সালে অ্যাডিসন আবিষ্কার করলেন কিনেটোফোন, যা সংযুক্ত করা হলো সিনেমার ক্যামেরার সাথে। এরই ফলে তৈরি হলো সবাক চিত্র। অতি সাধারণ জিনিস থেকে সিনেমা ক্যামেরার মতো জটিল যন্ত্রের উদ্ভাবনের কথা ভাবলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। কি অসাধারণ ছিল তার প্রতিভা! অ্যাডিসন তার ছুটির দিনগুলো কাটাবার জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করেছিলেন। একদিন তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সেই বাড়িতে এসে উপস্থিত হলে তাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখালেন। বাড়ির বিভিন্ন কাজের সুবিধার জন্য যে সব যন্ত্রপাতি উদ্ভাসিত করেছিলেন তাও দেখাতে ভুললেন না। সকলেই মুগ্ধ। শুধু একজন অতিথি বললেন, আপনার বাড়ির সবকিছুই ভালো, শুধু বাড়িতে ঢোকবার গেটটা ভীষণ শক্ত, জোরে চাপ দিয়ে খুলতে হয়। অ্যাডিসন হাসতে হাসতে বললেন, তোমরা যখন চাপ দিয়ে দরজা খুলছো তখন 8 গ্যালন জল পাম্পে করে আমার বাড়ির ছাদে ট্যাঙ্কে ভর্তি হচ্ছে। মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত তিনি নানান পরীক্ষা নিরীক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। প্রতিভায় বিশ্বাস করতেন না অ্যাডিসন। বলতেন, পরিশ্রমই হচ্ছে প্রতিভার মূল কথা। এই মহান কর্মবীর মানুষটির মৃত্যু হয় 1971 সালে 18 অক্টোবর। তার মৃত্যুর পর নিউ ইয়র্ক পত্রিকায় লেখা হয়, মানুষের ইতিহাসে অ্যাডিসনের মাথার দাম সবচেয়ে বেশি, কারণ এমন সৃজনী শক্তি অন্য কোনো মানুষের মধ্যে দেখা যায়নি।